বাংলাদেশ ইস্যুতে অনুতপ্ত ভারত এবং সর্বশেষ জানাবো ৩ চ্যালেঞ্জে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ইস্যুতে অনুতপ্ত ভারত। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে কার্যত যুদ্ধংদেহী অবস্থান নেয় ভারত। দেশটির সরকার, রাজনৈতিক দল, এমনকি গণমাধ্যমগুলোও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়। শেখ হাসিনা সরকারের পর থেকে বাংলাদেশিদের অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দেয় দেশটি, যা এখনও বলবৎ আছে। এছাড়া নানা বাণিজ্যিক নিষেধাজ্ঞা সহ বাংলাদেশের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় নরেন্দ্র মোদীর সরকার। এমনকি ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলার ঘটনাও ঘটে। তবে শত চেষ্টা সত্ত্বেও বাংলাদেশকে কাবু করতে পারেনি ভারত। এদিকে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক কৌশলে বিশ্ব দরবারে নানা সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ। এরই পরিপ্রেক্ষিতে ভোল পাল্টাতে শুরু করেছে দেশটি। সম্প্রতি দেশের রাজনীতিবিদরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্কের বিষয়টি আরও সহানুভূতির সঙ্গে দেখা উচিত বলে মনে করেন। এছাড়া গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে তারা সব বিষয়ে কাজ করতে প্রস্তুত। এর আগে গত সোমবার কলকাতায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনিও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। রণধীর জয়সওয়াল বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মূল বিষয়গুলোর সমাধানের জন্য বাংলাদেশের অপেক্ষায় আছি। পারস্পরিক উপকারী সংলাপের জন্য অনুকূল পরিবেশে আমরা বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত। এদিকে গত শুক্রবার ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি ও সংসদ সদস্যের সঙ্গে দেশটির শীর্ষস্থানীয় ৪ বিশেষজ্ঞের বিশেষ মত বিনিময় সভা হয়েছে। এতে দলমত নির্বিশেষে সংসদ সদস্যরা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে এগিয়ে নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। এই মত বিনিময় সভার বিষয়ে দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, সব সংসদ সদস্যই ভারত ও বাংলাদেশের মধ্যকার বিষয়গুলো নিয়ে সহানুভূতি ও সচেতনতা দেখিয়েছে। সভায় দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার আগ্রহের কথা উঠে এসেছে। সভায় উপস্থিত ৪ বিশেষজ্ঞ হলেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস, লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ডিন অমিতাভ মাত্ত। সভায় আলোচনার বিষয়ে ইঙ্গিত করে একটি সূত্র জানিয়েছে, এটি একটি সাধারণ উপলব্ধি ছিল যে অভিন্ন সংস্কৃতি ও ভাষার মাধ্যমে বাংলাদেশ ও ভারত একে অপরের সঙ্গে যুক্ত। এ দেশকে পাকিস্তানের মতো শত্রুপ্রতিম প্রতিবেশী হিসেবে দেখা উচিত নয়। সভায় সংসদ সদস্যরা মতামত প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন, ভারতের উচিত পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করে স্বল্প পরিসরে সাংস্কৃতিক কূটনীতি চালু করা, যাতে করে দুই দেশের মধ্যে পাল্টা উত্তেজনাপূর্ণ বক্তব্যকে প্রশমিত করা যায়। সংসদীয় কমিটির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এক অভিন্ন ভাষা ও সংস্কৃতির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। এই সম্পর্ক রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ঐতিহ্যের সূত্রে গড়ে উঠেছে। নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সরাসরি জনসম্পৃক্তি কূটনীতির জন্য ওই গুরুত্বপূর্ণ সংযোগকে ব্যবহার করা উচিত। এই জন্য জনসাধারণের অংশগ্রহণে মতবিনিময় সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। সংসদ সদস্যরা আরও কিছু বিষয় উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশে চীনের প্রভাব, বাংলাদেশ থেকে ভারতে কথিত অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশ, পাকিস্তান ও চীনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মধ্যে ১৯ জুন কুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের সাথে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। গত সোমবার পশ্চিমবঙ্গের সচিবালয়ের নবান্নে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ৫০ মিনিট ধরে তারা বৈঠক করেন। এ সময় কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুল রহমান এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব মনোজ পন্থ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশের উপ হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক এবং অভিন্ন মূল্যবোধ কেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নত করতে গবেষণার স্তরে কিভাবে আদান প্রদান বাড়ানো যায় তা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে বৈঠকে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আদান প্রদান বাড়ানোর প্রসঙ্গ নিয়েও কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন, এসব বিষয় নিয়ে আগামী দিনে আলোচনা এগোবে। দুই দেশের যেহেতু নারীর সম্পর্ক, তাই আদান প্রদান থেমে থাকবে না। কিছু সময়ের পরে আবার সম্পর্কের যে ইতিবাচক দিক, সেগুলোর সামনে আসবে, নতুন জোয়ার সৃষ্টি হবে। 3 চ্যালেঞ্জে বিএনপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় 3 চ্যালেঞ্জের মুখে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। এর মধ্যে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বিগত আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার হওয়া ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন এবং দলীয় নিয়ন্ত্রণ পুনঃস্থাপন। দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক রক্ষা করা। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে সমন্বয় এখন বিএনপির জন্য একটি জটিল এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, 5 আগস্ট পরবর্তী আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা বহু নেতাকর্মী এখনও যথাযথ মূল্যায়িত হচ্ছে না। কিছু হাইব্রিড নেতা যারা পূর্বে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছে, তারা বর্তমানে বিএনপির ভেতরে প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন। কোথাও কোথাও এমন নেতারা পদবি দখলে নিচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এই বাস্তবতায় দলের হাইকমান্ডকে সঠিক ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে, না হয় দলে ভাঙন ও অনৈক্য সৃষ্টি হতে পারে। মনোনয়ন বঞ্চিতদের দলে ধরে রাখার কৌশল নির্ধারণ করতে হবে। এই ইস্যুতে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমন শঙ্কার কথা জানিয়েছেন দলের কেউ কেউ। যদিও এই বিষয়ে দলের হাইকমান্ড সতর্ক রয়েছে। এই নিয়ে 1-11-র সময় যারা দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তারাও একটা তালিকা তৈরি করা হয়েছে, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে দেওয়া হয়েছে। তাদের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। বিএনপির এক দায়িত্বশীল নেতা খোলা কাগজকে বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করতে নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু গেম ইজ ওভার। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আর সফল হবে না। সঠিক সময় নির্বাচনের তারিখ ঘোষণা না হলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না। তিনি বলেন, মনোনয়ন নিয়ে এখনও দলীয় ফোরামে কোনো আলোচনাই হয়নি। ভোটের তফসিল ঘোষণা হলে এ বিষয়ে আলোচনা হবে। এর আগে এ নিয়ে আলোচনা করলে দলের অভ্যন্তরে বিভাজন তৈরি হবে। তবে একটা বিষয় পরিষ্কার, কারো মনোনয়নের জন্য কেউ তদবির করার সুযোগ থাকবে না। নিজের মনোনয়ন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ত্যাগী যোগ্য প্রার্থীকে এবার দল থেকে মনোনয়ন দেওয়া হবে। সবারই খোঁজ খবর নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লন্ডনে বৈঠকের পর নির্বাচনী হাওয়া বইতে শুরু হলেও তা আবার সংশয় দেখা দিয়েছে। খোদ বিএনপি নেতারাই এ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। নির্বাচনের আগে বর্তমান সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বা জটিলতা সৃষ্টি হলে তা নির্বাচনী প্রক্রিয়ার অংশগ্রহণ এবং পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় জটিলতা তৈরি করতে পারে। তবে এ নিয়ে বিএনপি নেতারা বলেছেন, বিএনপির ফেব্রুয়ারির নির্বাচনের যৌথ ঘোষণা নিয়ে বসে নেই। বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করে যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে বিএনপির আন্দোলন কর্মসূচি পালন করতে পারবে না, এমন তো নয়। প্রয়োজনে আন্দোলন কর্মসূচিতে যাবে বিএনপি। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন সহ দেশের অধিকাংশ ইসলামপন্থী রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির দাবিতে সরব হয়ে উঠেছে। একই সঙ্গে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ওপর জোর দিচ্ছে। তাদের দাবির সঙ্গে গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য ধর্মাবলম্বী সংগঠনের নেতারাও সমর্থন জানিয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি একদিকে ভোটের মাঠে ঐক্য গঠনের প্রয়োজনে ইসলামী দলগুলোর সঙ্গে সমন্বয় এবং অন্যদিকে দলীয় আদর্শ এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রক্ষার বিষয়েও সতর্ক থাকতে হবে। ফলে এই দুটি ভারসাম্য বজায় রাখা দলটির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গত শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী ইসলামী আন্দোলনের মহাসমাবেশে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নেই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতিতে নির্বাচন করার পক্ষের জনসমুদ্র। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোরালো দাবি তুলেছে জামায়াতও। এমন বক্তব্যকে ভালো চোখে দেখছে না বিএনপি। নির্বাচন পদ্ধতি নিয়ে এমন বক্তব্যকে ষড়যন্ত্র দেখছে বিএনপি। দলটির নেতারা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে চান তাদের একটি উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা, না হয় বাংলাদেশের নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।